নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস দম্পতি পঞ্চম তথা শেষ পর্ব। অনেক দিন পরে অনঙ্গ আবার দেশের বাড়িতে ফিরিল। গত 4 বছরের বর্ষার জল পাইয়া দুখানা ছাদ বসিয়া গিয়াছে। উঠানে ভাটশাওড়ার বন, পাঁচিলে ও কার্নিশে বনমূলা ও চিচ্চিরের ঝাড়, রোয়াকে ও দেওয়ালের গায়ে প্রতিবেশীরা ঘুঁটে দিয়াছে। দু এক জোড়া জানালার কবাট কে খুলিয়া লইয়া গিয়াছে বেওয়ারিশ মাল বিবেচনায়। বাড়ির অবস্থা দেখিয়া অনঙ্গ চোখের জল রাখিতে পারিল না। একটা কুলুঙ্গিতে অনঙ্গর শাশুড়ি লক্ষ্মীর বাটা রাখিতেন। শাশুড়ির নিজের হাতের সিঁদুরের কৌটার পুতুল এখনো কুলুঙ্গির ভিতরে আঁকা। যে খাটে অনঙ্গ নববধূ রূপে ফুলশয্যার রাত্রি যাপন করিয়াছিল, পশ্চিমের ঘরে এসে প্রকাণ্ড সেকেলে কাঁঠাল কাঠের তক্তপোষখানা উইয়ে খাওয়া অবস্থায় এখনো বর্তমান। বাড়ি আসিয়া নামিবার কিছু পরে পাশের বাড়ির বড় তরফের কর্ত্রী ঠাকরুন, যিনি শচীনের মা, এ বাড়ি দেখিতে আসিলেন। অনঙ্গ তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, ভালো আছো দিদি? বড়ঠাকুর ভালো? ছেলেপিলে সব? হ্যাঁ, তা সব একরকম, কিন্তু বড্ড রোগা হয়ে গেছিস ছোট বউ। আহা, শচীনের কাছে সব শুনলাম। তা ঠাকুরপো যে কলকাতায় গিয়ে এরকম করে উচ্ছন্নে যাবে তা কে জানতো? শুনলাম নাকি এক মাগি নাচওয়ালি না কি ওই যে বলে আজকাল, তাকে নিয়ে কি ঢলাঢলি, কি কাণ্ড! একেবারে পথে বসিয়ে দিলে তোদের ছোট বউ। কিছু নেই, বাড়িখানা পর্যন্ত বিক্রি হয়ে গেল গো। আহা হা! অনঙ্গর চিত্ত জ্বলিয়া গেল বড় বউয়ের কথার ধরনে। সহানুভূতি দেখাইবার ছুতায় আসিয়া এ এক প্রকার গায়ের ঝাল ঝাড়া আর কি। বড় তরফ যখন যে গরিব সেই গরিবই থাকিল, ছোট তরফের তখন অত বাড়বাড়িয়া কলকাতায় বাড়ি কেনা, আরো তো ছবি তুলিবার কোম্পানি খোলা, এসব কেন? কথায় বলে অত বার বেড়ো না কো, ঝড়ে ভেঙে যাবে। এখন কেমন? অনঙ্গ ঝগড়াটে স্বভাবের মেয়ে কোনোদিনও নয়। ভগবান যখন 5 জনকে দেখিতে দিয়াছেন, দেখুক। কলিকাতার বাড়ির জন্য ডবল পালঙ্ক, কয়েকখানা সোফা ও একটা বড় কাঁচ বসানো আলমারি অনঙ্গ শখ করিয়া কিনিয়াছিল। এত কষ্টের মধ্যেও সেগুলি সে বেচিয়া বা ফেলিয়া আসিতে পারে নাই, সঙ্গে করিয়া আনিয়াছে। গত সুখের দিনের স্মৃতিচিহ্ন এগুলি। অনঙ্গ এখানকার ঘরে সাজাইয়া রাখিয়াছে। বড় বউ সেগুলি দেখিয়া বলিলেন, এসব আর এখন কি হবে ছোট বউ? বিক্রি করে দিয়ে এলে তবুও 2 দিন চলতো সেই টাকায়। অবস্থা বুঝে ব্যবস্থা। বলিস তো খাট আলমারির খদ্দের দেখি। ওই মুখুজ্জেদের গিন্নি বলছিল একখানা খাট ওর দরকার। অনঙ্গ বলিল, আচ্ছা দিদি, আমি তোমায় জানাবো দরকার বুঝে। এনেছি যখন এখন থাকুক, জায়গার তো অভাব নেই রাখবার, কারো ঘাড়ে চেপেও নেই। দিন যাহা হোক এক প্রকারে কাটিতে লাগিল। অনঙ্গর মনে কিন্তু বড় দুঃখ। স্বামী তাহার পর হইয়া গেল। এত কষ্টের ও পরের টিটকিরির মধ্যেও যদি স্বামীকে সে কাছে পাইত, এসব দুঃখ কষ্টকে সে আমল দিত না। পুরনো বাড়ির কার্নিশের ফাঁকে গোলা পায়রার ঝাঁক আর পুরনো দিনের মতো ডানা ঝটপট করে না। সুখের পায়রা অন্য কোনো সুখী গৃহস্থের বাড়ি চলিয়া গিয়াছে। তাহার পরিবর্তে বাড়ির কানাচে রাত্রিবেলা পেঁচার কর্কশ সুর শোনা যায় রাত দুপুরে। আমড়া গাছের মাথায় চাঁদ ওঠে। একা একা ছেলে দুটি লইয়া এই শত স্মৃতি ভরা বাড়িতে থাকিতে তাহার বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস পড়ে প্রতিদিন কলকাতা হইতে আনা সেই পালঙ্কে শুইবার সময়। রাত্রি নির্জন, বাড়িটা ফাঁকা, কেহ কোথাও নাই আজ। দিনের বেলায় তবু কাজ লইয়া ভুলিয়া থাকা যায়। রাতের নির্জনতা যখন বুকে চাপিয়া বসে, তাহার বুক হু হু করে ওঠে। শত্রু হাসাইবার ভয়ে যে কান্নার বেগ দিনমানে চাপিয়া রাখিতে হয়, রাতে তাহা আর বাধা মানে না। হাতে বিশেষ পয়সা আর নাই।
ভরমশাইয়ের সাহায্যে সে ছোটখাটো খুচরা ব্যবসা চালাইতে লাগিল। মূলধন নাই, হাটবারের রাস্তার ধারে পাটের ফেটি কিনিয়া কোনোদিনও 1 মণ, কোনোদিনও বা কিছু বেশি মাল কৃষ্ণদাঁয়ের আড়তে বিক্রি করিয়া নগদ 8 আনা কি 12 আনা লাভ হয়। হাত খরচটা একরূপে চলিয়া যায় তাহা হইতে। মূলধনের অভাবে বেশি পরিমাণে খরিদ বিক্রি করা চলিল না। দুর্দিনের বন্ধু ভরমশাই অনেক চেষ্টা করিয়াও কোথাও বেশি পুঁজি জুটাইতে পারিলেন না। একদিন নির্মল দেখা করিতে আসিল। অনঙ্গ সন্তুষ্ট ছিল না নির্মলের ওপর, তবুও জিজ্ঞাসা করিল, ওর খবর জানো ঠাকুরপো? কলকাতাতেই আছে, শচীনের কাছে শুনেছি। তুমি জানো ঠিকানা ঠাকুরপো? বাড়িতে একবার আসতে বলো না ওকে। যা হবার হয়েছে, তা ভেবে আর কি হবে। বাড়িতে এসে বসুন, আমি চালাবো, ওকে কিছু করতে হবে না। পাগল হয়েছে বৌদি, গদাধর তাকে চেনো না? বলে মারি তো হাতি, লুটি তো ভান্ডার। সে এসে বসে তোমার ওই পাটের ফেটির ব্যবসা করবে? তাছাড়া তার এখন রাজ্যের দেনা, কলকাতা ছেড়ে আসবার জো নেই। কত টাকা দেনা ঠাকুরপো? তা অনেক, নালিশ হয়েছে 3-4টি, জেলে যেতে না হয়। অনঙ্গ শিহরিয়া উঠিয়া বলিল, বলো কি ঠাকুরপো, এতদিন আর কি করে হলো? ছবি চলল না? সে নানা গোলমাল। যে মেয়েটির ওপর ভরসা করে ছবি তৈরি করা হচ্ছিল তার হয়ে গেল বিয়ে, সে আর ছবিতে নামলো না। অন্য একটি মেয়েকে দিয়ে সে পার্ট করানো হতে লাগলো। ছবি একরকম করে হয়ে গেল, কিন্তু সকলেই জেনে গিয়েছিল যে রেখা দেবী মানে যে মেয়েটি এই ছবিতে ছিল সে শেষ পর্যন্ত নেই। ছবি তেমন জোরে চলল না। গদাধর বড্ড ভুল করলে। একটি খুব নামজাদা অভিনেত্রী ইচ্ছে করে ছবিতে নামতে চেয়েছিল, গদাধর তাকে নেয়নি, শচীনের মুখে শুনলাম। কেন? তা কি করে বলবো, বোধহয় মন কষাকষি ছিল। আগে থেকে জানা ছিল নাকি তার সঙ্গে? নির্মল হাসিয়া বলিল, খুব। কেন, তুমি কিছু জানো না বউ ঠাকুরন? তার কাছে তো গদাধর অনেক টাকা ধার করেছিল, সেও তো একজন বড় পাওনাদার। তার নাম শোভারানী। আমি শচীনের কাছে শুনেছি ভরমশাই একবার সে দেনার সম্পর্কে মেয়েটির বাড়ি গিয়েছিল। তারপর কি হলো? টাকা কি কেউ ছাড়ে? সেও নালিশ করেছে শুনছি, তারও তো রাগ আছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অনঙ্গ বলিল, এত কথা আমি জানি না তো ঠাকুরপো, আমাকে কেউ বলেওনি। আমি না হয় গহনা বেচে তার দেনা শোধ করতাম। নির্মল হাসিয়া বলিল, সে অনেক টাকা দেনা বউ ঠাকুরুন, তোমার গহনা ইদানিং যা ছিল তা বেচেও অত টাকা হবে কোথা থেকে? সে শুনেছি 1,000-4-5 টাকা। অনঙ্গ আকুল কণ্ঠে বলিল, হোক গে যত টাকা। তুমি একটা কাজ করো ঠাকুরপো, তুমি তাকে যে করে পারো একবার এখানে এনে দাও। দেখিনি কতদিন। আমার মন যে কি হয়েছে সে শুধু তুমি বলেই বলছি। এই উপকারটা করো তুমি। দেনা আমি যে করে হোক, জমি জায়গা বেচে হোক, শোধ করে দেবো। আমি নিজে এখন ব্যবসা বুঝি, করছিও তো। নির্মল হাসিয়া বলিল, তুমি জানো না বৌদি, তোমার ধারণা নেই। তুমি যা ভাবছো তা নয়। দেনা 20,000-এর কম নয়। সে তুমি তোমার ওই সামান্য ব্যবসা করেও শোধ করতে পারবে না, জায়গা জমি বেচেও পারবে না। তাহলে কি হবে ঠাকুরপো? কি হবে কিছুই বুঝতে পারছি না। আর কিছুদিন না গেলে। নির্মল চলিয়া গেল। অনঙ্গ বসিয়া বসিয়া কত কি ভাবিল। সেদিন আর তাহার মুখের ভাত উঠিল না। ভরমশাইকে ডাকাইয়া পরামর্শ করিতে বসিল। ভরমশাই পাকা বিষয়ী লোক, সব শুনিয়া বলিলেন, এর তো কোনো কুল কিনারা পাচ্ছি না বউ ঠাকুরুন। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, আপনার হাতে এখন কত টাকা আছে? অনঙ্গর মুখের দিকে চাহিয়া ভরমশাই হাসিয়া বলিলেন, আন্দাজ 100-2-2.5। কি করতে চান বউ ঠাকুরুন? ওতে বাবুর দেনা শোধ যাবে না। আপনি একবার কলকাতায় যান ভরমশাই। নির্মল ঠাকুরপো বলছিল তার নাকি দেনার দায় জেল হবে। একবার আপনি নিজের চোখে দেখে আসুন ভরমশাই। আমি স্থির থাকতে পারছি না যে একেবারে। একথা শুনে কি আমার মুখে ভাতের দলা ওঠে? আপনি আজ কি কাল সকালেই যান একবার।
আজ হবে না বউ ঠাকুরুন, আজ হাটবার, টাকা 50 হাতে আছে, ও টাকাটায় ওবেলা পাট কিনতে হবে, যা হয় 2 পয়সা তো ওই থেকেই আসছে। পরদিন সকালে অনঙ্গ এক প্রকার জোর করিয়া ভরমশাইকে কলিকাতায় পাঠাইয়া দিল। সঙ্গে দিল একখানা লম্বা চিঠি আর 100টা টাকা। ভরমশাই টাকা দিতে বারণ করিয়াছিলেন। ইহা শুধু সংসার খরচের টাকা নয়, এই যে সামান্য ব্যবসায়ের উপর কষ্টের সৃষ্টিও যা হোক একরকম চলিতেছে, এই টাকা সেই ব্যবসার মূলধনের একটা অংশও বটে। অনঙ্গ শুনিল না। তিনি বিপদের মধ্যে আছেন, যদি তার কোনো দরকারে লাগে। ভরমশাই শটান গিয়া শোভারানীর বাড়ি উঠিলেন। চাকরের নিকট সন্ধান লইয়া জানিলেন গদাধর বাবু বহুদিন যাবৎ এখানে আসেন না। মাইজি? না, মাইজি এখন স্টুডিওতে, এ সময় তিনি বাড়ি থাকেন না কোনোদিনও। শচীনের কাছে সন্ধান মিলিল। দক্ষিণ কলিকাতার একটা মেসের বাড়ির ক্ষুদ্র ঘরে কেওড়া কাঠের তক্তপোষে বসিয়া মণি বিড়ি খাইতেছেন, এই অবস্থায় ভরমশাই গিয়া পৌঁছিলেন। গদাধর আশ্চর্য হইয়া বলিলেন, কি খবর ভরমশাইজি, আমার ঠিকানা পেলেন কোথায়? প্রণাম হই বাবু বলিয়াই ভরমশাই কাঁদিয়া ফেলিলেন। আরে আরে, বসুন বসুন, কি হয়েছে? আপনি নিতান্ত। চোখের জল মুছিতে মুছিতে ভরমশাই বলিলেন, বাবু আপনি বাড়ি চলুন। বাড়ি যাবার জো নেই এখন ভরমশাই, সেসব অনেক কথা, সকল কথা শুনেও দরকার নেই, আমার এখন বাড়ি যাওয়া হয় না। বউ ঠাকুরুন কেঁদে কেটে। কি করব বলুন, এখন আমার যাবার উপায় নেই। বসুন, ঠান্ডা হন, খাওয়া দাওয়া করুন এখানে এবেলা। ভরমশাই দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, বাবু একটা কথা বলবো। কি বলুন? আপনাকে সংসারের ভার নিতে হবে না, আমি ফেটি পাটের কেনা বেচা করে এখন একরকম যাহাই চালাচ্ছি, আপনি গিয়ে শুধু বাড়িতে বসে থাকবেন। গদাধর হাসিয়া বলিলেন, বর্মশাই আমি এখন গায়ে গেলে যদি চলতো আমি যেতুম, কিন্তু আমার সঙ্গে সঙ্গে সমন জারি করতে পেয়াদা ছুটবে দেশের বাড়িতে, আর বড় তরফের ওরা হাসাহাসি করবে, সেসব হবে না। তাছাড়া আমি আবার একটা কিছু করবার চেষ্টায় আছি। ভরমশাই বলিলেন, আপনার জন্য বউ ঠাকুরুন কিছু পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে আছে। ভরমশাই দেখিয়া একটু আশ্চর্য হইলেন যে মনিব টাকার কথা শুনিয়া বিশেষ কিছু আগ্রহ প্রকাশ করিলেন না। নিষ্পৃহভাবে বলিলেন, কত? আগে 50 টাকা। গদাধর হাসিয়া বলিলেন, ওতে কি হবে ভরমশাই, আমায় 1000-3 টাকা কোন রকমে তুলে দিতে পারেন এখন, তাহলে কাজের খানিকটা অন্তত মীমাংসা হয়। না বাবু, সে সম্ভব হবে না, ফেটি পাট কিনি ফি হাটে 60-70, বড় জোর 100 টাকার, তাই গণেশ কুণ্ডুর আড়তে বিক্রি করে কোনো হাটে 5, কোনো হাটে 4 এই লাভ। এতেই বউ ঠাকুরুনকে সংসার চালাতে হচ্ছে, তারই পুঁজি, তিনি যে এই 50 টাকা দিয়েছেন তার সেই পুঁজি ভেঙেই দিয়েছেন। আমায় বললেন, বাবুর কষ্ট হচ্ছে ভরমশাই, আপনি গিয়ে টাকাটা দিয়ে আসুন। অমন লক্ষ্মী মেয়ে। গদাধর অসহিষ্ণুভাবে বলিলেন, আচ্ছা থাক থাক, আপনি ও টাকাটা দিয়েই যান আমায়, অন্তত যে কদিন জেলের বাইরে থাকি মেষ খরচটা চলে যাবে। জেলের কথা শুনিয়া ভরমশাই রীতিমতো ভয় পাইয়া গেলেন। মনিব জেলে যাইবার পথে উঠিয়াছেন, সে কেমন কথা? এ কথা শুনিলে বউ ঠাকুরুন কি স্থির থাকিতে পারিবেন? এই মেষেই হয়তো ছুটিয়া আসিবেন দেখা করিতে, সুতরাং এই কথা সেখানে গিয়া উত্থাপন না করাই ভালো। 3000 টাকার জোগাড় করিতে না পারিলে যদি জেলে যাওয়ার মীমাংসা না হয়, তবে চুপ করিয়া থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ সে টাকা কোনো রকমেই এখন সংগ্রহ করা যাইতে পারে না। 50টি টাকা গুনিয়া মনিবের হাতে দিয়া ভরমশাই বিদায় লইলেন। দেশে পৌঁছিতে পরদিন সকাল হইয়া গেল। অনঙ্গ ছুটিয়া আসিয়া বলিল, কি কিরকম দেখলেন ভরমশাই? দেখা হলো? ওর শরীর ভালো আছে? কবে বাড়ি ফিরবেন বললেন? বলছি বউ ঠাকুরুন, আগে আমায় একটু চা করে যদি। হ্যাঁ হ্যাঁ, তা এক্ষুনি দিচ্ছি। বলুন আগে উনি কেমন আছেন?
দেখা হয়েছে? সব হয়েছে, ভালো আছেন। আছেন কোথায়? টাকাটা দিয়েছেন? আছেন একটা কোন মেসের বাড়িতে, দিব্যি আলাদা একটা ঘর। আমায় যেতেই খুব তো খাতির, বেশ চেহারা হয়েছে। এই পর্যন্ত শুনিয়াই অনঙ্গ খুশিতে গলিয়া গিয়া বলিল, আচ্ছা বসুন, আমি এসে সব শুনছি। আগে চা করে আনি আপনার জন্য। ভরমশাই ডাকিয়া বলিলেন, হ্যাঁ বৌমা, এই কিছু বিস্কুট আর লেমন জুস খোকাদের জন্য, এটা রাখো। কিছুক্ষণ পরে অনঙ্গ চা আনিয়া রাখিল, তার সঙ্গে এক বাটি মুড়ি। সে হঠাৎ বন্য হরিণীর ন্যায় চঞ্চল ও উত্তেজিত হইয়া উঠিয়াছে, হাতে পায়ে বল ও মনে নতুন উৎসাহ পাইয়াছে। ভরমশাই সব বুঝিলেন, বুঝিয়া এক মনে চা ও মুড়ি খাইতে লাগিলেন। হ্যাঁ, তারপর বলুন ভরমশাই। হ্যাঁ, তারপর তো সেই মেসের বাড়িতে গিয়ে উঠলাম। মেসের বাড়িতে উঠলেন কেন? হ্যাঁ, চেহারার কথা বলছিলেন, মানে শরীরটা। সুন্দর চেহারা হয়েছে। কলকাতায় থাকা, তার উপর আজকাল একটু অবস্থা ফিরতির দিকে যাচ্ছে আমায় বললেন, মানে একটু ফুর্তি দেখা দিয়েছে কিনা। টাকা দিয়ে এলেন তো? ভরমশাই লং ক্লথের আধময়লা কোটের সুবৃহৎ ঝোলা সদৃশ পকেট হাতড়াইতে হাতড়াইতে বলিলেন, হ্যাঁ ভালো কথা। টাকা সব নিলেন না, 50টি নিয়ে বললেন এখন আর দরকার নেই, বাড়িতে তো টানাটানি যাচ্ছে। তা এই সেই বাকি টাকাটা একটা খামের মধ্যে, সামনের হাটে এতে। কথাটা শুনিয়া অনঙ্গ স্বস্তির নিঃশ্বাস ফেলিল। স্বামী যখন টাকা ফিরাইয়া দিয়েছেন, তখন নিশ্চয়ই তার অবস্থা ভালোর দিকে যাইতেছে। বাঁচা গেল। লোকে কত কি বলে, তাহা শুনিয়া তাহার যেন পেটের মধ্যে হাত পা ঢুকিয়া যায়। মা সিদ্ধেশ্বরী মুখ তুলিয়া চাহিয়াছেন এতদিন পরে। সে একটু সলজ্জ কণ্ঠে বলিল, আচ্ছা আমাদের মানে আমার কথা টথা কিছু, মানে কেমন আছি টাছি। ভরমশাই তাহার মুখের কথা যেন লুফিয়া লইয়া বলিলেন, ও ওই দেখো, বুড়ো মানুষ, বলতে ভুলে গিয়েছি। সে কত কথা, অনেকক্ষণ ধরে বললেন তোমাদের কথা বউ ঠাকুরুন, তোমার সম্বন্ধেও। হো, কি বললেন? এই কেমন আছি মানে। নিজের অজ্ঞাত সারে তাহার কণ্ঠে ঔৎসুক্য ও কৌতূহলের সুর আসিয়া গেল। ভরমশাই মৃদু মৃদু হাসি মুখে বলিলেন, এই সব বললেন। একা ওখানে থেকে মনে শান্তি নেই তার, অথচ এই সময়টা দেশে আসতে গেলে কাজের ক্ষতি হয়ে যায় কিনা। তোমার কথা কতক্ষণ ধরে বললেন, আসবার সময় ওই বিস্কুটের লেমন জুস তো তিনিই কিনে দিলেন। আপনাকে শিয়ালদা স্টেশনে উঠিয়ে দিয়ে গেলেন বুঝি? হ্যাঁ তাই তো, উঠিয়েই তো দিয়ে গেলেন, সেখানেও তোমার কথা। অনঙ্গ অন্যদিকে মুখ ফিরাইয়া চোখের জল গোপন করিল। ভরমশাই চলিয়া আসিলেন। এভাবে বেশিক্ষণ চালানো সম্ভব নয়, হয়তোবা কোথায় ধরা পড়িয়া যাইবেন। বউ ঠাকুরানীর বুদ্ধির ওপর তাঁর শ্রদ্ধা আছে, তবে স্বামীর ব্যাপার লইয়া কথাবার্তা উঠিলে বউ ঠাকুরুন সহজেই ভুলিয়া যান, এই রক্ষা। ভরমশাই কি সাধে মনিবকে বাকি 50টি টাকা দেন নাই? বউ ঠাকুরুন বা ছেলেদের কথা তো একবারও লোকে জিজ্ঞাসা করে, এতদিন পরে যখন। অমন সতীলক্ষ্মী স্ত্রী, ছেলেরা বাড়িতে, তাহাদের সম্বন্ধে একটা কথাও নয়। সেখানে ভরমশাই দিতে যাইবেন টাকা? তা তিনি কখনো দিবেন না। শরৎকাল চলিয়া গেল, আবার হেমন্ত আসিল। এই দীর্ঘ সময়ের মধ্যে অনঙ্গ প্রতিদিনই আশা করিয়াছে স্বামী হঠাৎ আজ হয়তো আসিয়া পড়িবেন, কিন্তু তার সে আশা পূর্ণ হয় নাই। ভরমশাই আসিয়া বলিলেন, বউ ঠাকুরুন, টাকা দিতে হবে। কত? 36 টাকা দাও আজ। পাট আর আসছে না হাটে, ওতেই কাজ চলে যাবে। সন্ধেবেলা লাভের 2-3 টাকা শুদ্ধ টাকাটা আবার ফিরাইয়া দিয়ে যান। একদিন শশী বাগদিনী অনঙ্গকে পরামর্শ দিল হলুদের গুঁড়ার ব্যবসা করিতে, উহাতে খুব লাভ। আস্ত হলুদ বাজার হইতে কিনিয়া বাগদি পাড়ায় দিলে তাহাদের ঢেঁকিতে তাহারাই কুটিয়া দিবে, মজুরি বাদেও যাহা থাকে
তাহা অনঙ্গ হিসাব করিয়া দেখিল নিতান্ত মন্দ নয়। আজকাল সে ব্যবসা বুঝিতে পারে, ব্যবসা বুদ্ধি খুলিয়া গিয়াছে। ভরমশাইকে কথাটা বলিতে তিনি হাসিয়া উড়াইয়া দিলেন। বুড়ো হলদির আবার ব্যবসা। অনঙ্গ বলিল, না ভরমশাই, আমি হিসেব করে দেখেছি। আপনি আমায় হলুদ কিনে দিন দেখি, আমি বাগদিপাড়া থেকে কুটিয়ে আনি। 2-3 বার হলুদের গুঁড়ো কেনা বেচা করিয়া দেখা গেল পাটের খুচরো কেনা বেচার চেয়েও ইহাতে লাভের অঙ্ক বেশি। আর একটা সুবিধে, এ ব্যবসা 12 মাস চলিবে। বউ ঠাকুরুনীর বুদ্ধির ওপর ভরমশাইয়ের শ্রদ্ধা জন্মাইল। টাকা বসিয়া থাকে না। অনঙ্গ নানা বুদ্ধি করিয়া এটা ওটার ব্যবসায় খাটাইয়া যতই সামান্য হোক তবুও কিছু কিছু করে আয় করে। কিন্তু বর্ষার শেষে ম্যালেরিয়া নিজ মূর্তি ধরিয়াছে। অনঙ্গ একদিন জ্বরে পড়িল। জ্বর লইয়াই গৃহকর্ম করিয়া রাত্রের দিকে জ্বর বেশ বাড়িল। আগাগোড়া লেপ মুড়ি দিয়া শুইয়া পড়িল বিছানায়। উঠিবার শক্তি নাই। অত বড় বাড়ি, কেহ কোথাও নাই। কেবল এই ঘরখানিতে সে আর তাহার 2টি ছেলে নেই। বড় খোকা 8 বছরে পড়িয়াছে। সে বলিল, মা, আমাদের এবেলা ভাত দেবে কে? অনঙ্গ জ্বরের ঘোরে অচৈতন্য হইয়া পড়িয়াছিল। সে প্রথমটা কোনো উত্তর দিল না। পরে বিরক্ত হইয়া ছেলেকে বকিয়া উঠিল। খোকা কাঁদিতে লাগিল। অনঙ্গ আরো বকিয়া বসিল, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস নে বলছি খোকা। খাবি কি তা আমি কি বলবো? আপদগুলো মরে না যে আমার হাড় জুড়ে। তোরে মানুষ করছে কে জিজ্ঞেস করি? কে ঝক্কি পোয়ায়? যা, বাসি ভাত হাঁড়িতে আছে, বেড়ে নে। পরদিন ভরমশাই আসিয়া দেখিলেন ছেলে 2টি রান্নাঘরের সামনে ভাতের হাঁড়ি বাহির করিয়া একটা থালায় তাহা হইতে একরাশ পান্তা ভাত ঢালিয়া এঁটো হাতে সমস্ত মাখামাখি করিয়া ভাত খাইতেছে। অনঙ্গ আবার একটু সূচিবায়ুগ্রস্ত হইয়া উঠিয়াছে আজকাল। তাহার বাড়িতে এ কি কাণ্ড! ছেলে 2টো এঁটো হাতে রান্নার হাঁড়ি লইয়া ভাত তুলিয়া খাইতেছে কিরকম? আশ্চর্য হইয়া ভরমশাই জিজ্ঞাসা করিলেন, এ কি খোকা, ও কি হচ্ছে? মা কোথায়? খোকা ভরমশাইকে দেখিয়া অপ্রতিভ হইয়া ভাতের দলা তুলিতে গিয়া হাত গুটাইয়াছিল। মুখের দুপাশের ভাত ক্ষিপ্র হস্তে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়া বলিল, মার জ্বর, আমরা কাল রাত্রে কিছু খাইনি, তাই পলুকে ভাত বেড়ে দিচ্ছি। মা কাল বলেছিল হাঁড়ি থেকে নিয়ে খেতে। সে এমন ভাব দেখাইল যে শুধু ছোট ভাইয়ের খুন নিবৃত্তির জন্য তাহার এই নিঃস্বার্থ প্রচেষ্টা, তাহার খাওয়ার উপর বিশেষ কোনো স্পৃহা নাই। বলো কি খোকা, জ্বর তোমার মার? কোথায় তিনি? খোকা আঙুল দিয়া দেখাইয়া বলিল, বিছানায় শুয়ে, কথা বলছে না কিছু। এত করে বললাম আমি নুন পাড়তে পারি নে, পলুকে কি দেব তা মা। ভরমশাই ভীত হইয়া ঘরের মধ্যে গিয়া উঁকি মারিলেন। অনঙ্গ জ্বরের ঘোরে অভিভূত অবস্থায় পড়িয়া আছে। তাহার কোনো সাড়া সংজ্ঞা নাই। লেপখানা গা হইতে খুলিয়া একদিকে বিছানার বাহিরে অর্ধেক ঝুলিতেছে। ভরমশাই ডাকিলেন, ও বউ ঠাকুরুন, বউ ঠাকুরুন। অনঙ্গ কোনো সাড়া দিল না। কি সর্বনাশ, এমন কাণ্ড হয়েছে তা কি জানি? ও বউ ঠাকুরুন। 2-3 বার ডাকাডাকি করার পরে অনঙ্গ জ্বরের ঘোরে করিয়া সাড়া দিল। সে সাড়ার কোনো অর্থ নাই। তাহা অচেতন মনের বহুদিন ব্যাপী অভ্যাসের প্রতিক্রিয়া মাত্র। তাহার পিছনে বুদ্ধি নাই, চৈতন্য নাই। ভরমশাই ছুটিয়া গিয়া গিরিশ ডাক্তারকে ডাকাইয়া আনিলেন। ডাক্তার দেখিয়া বলিল, কোনো চিন্তা নাই, সাধারণ ম্যালেরিয়া জ্বর, তবে একটু সাবধানে রাখা দরকার। ভরমশাইয়ের নিজের স্ত্রী বহুদিন পরলোকগত। এক বিধবা ভাইজি থাকে বাড়িতে, তাহাকে আনাইয়া সেবা শুশ্রূষার ব্যবস্থা করিলেন। প্রতিবেশীরা বিশেষ কেহ উঁকি মারিল না। 14-15 দিন পরে অনঙ্গ সারিয়া উঠিয়া রোগজীর্ণ মুখে পথ্য গ্রহণ করিল। কিন্তু তখন সে অত্যন্ত দুর্বল, উঠিয়া দাঁড়াইবার ক্ষমতা নাই। ভরমশাই এতদিন জিজ্ঞাসা করিবার অবকাশ পান নাই, আজ জিজ্ঞাসা করিলেন,
বউ ঠাকরুন, টাকা কোথায়? টাকা সিন্ধুকে আছে। চাবিটা দাও দেখি। এদিক ওদিক খুঁজিয়াও চাবি পাওয়া গেল না। বালুশের তলায় তো থাকিত, কোথায় আর যাইবে? এখানে কোথাও আছে। সব জায়গা তন্ন তন্ন করিয়া খোঁজা হইল, ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হইল। অবশেষে কামার ডাকাইয়া তালা ভাঙিয়া দেখা গেল সিন্ধুকে কিছুই নাই। টাকা তো নাই, উপরন্তু অনঙ্গর হাতের দুগাছা সোনা বাঁধানো হাতের দাঁতের চুড়ি ছিল, তাহাও উবিয়া গিয়াছে। আর গিয়াছে গদাধরের পিতামহের আমলের সোনার তৈরি ক্ষুদ্র একটি শীতলা মূর্তি। ক্ষুদ্র হইলেও প্রায় ৬-৭ ভরি ওজনের সোনা ছিল মূর্তিটাতে। বহু কষ্টে অর্জিত অর্থের সঙ্গে শীতলা মূর্তির অন্তর্ধানে নানা অমঙ্গল আশঙ্কায় অনঙ্গ মাথা ঠুকিতে লাগিল। ভরমশাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। আজ ১ বৎসরের বহু কষ্টে সঞ্চয় করা যৎ সামান্য পুঁজি যাহা ছিল, কোন রকমে তাহাতে হাত ফেরতা খুচরা ব্যবসা চালাইয়া সংসার যাত্রা নির্বাহ হইতেছিল। অবলম্বনহীন সম্পূর্ণ অসহায় অবস্থায় এখন ইহাদের কি উপায় দাঁড়াইবে? ভরমশাই জিজ্ঞাসা করিলেন, বাড়িতে কে কে আসতো? অনঙ্গ বিশেষ কিছু জানে না, তাহার মনে নাই। জ্বরের ঘোরে সে রোগের প্রথম দিকে অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকিত। কে আসিয়াছে গিয়াছে তাহার খেয়াল ছিল না। প্রতিবেশিনীরা মাঝে মাঝে তাহাকে দেখিতে আসিত। শচীনের মা একদিন না দুদিন আসিয়াছিলেন। স্বর্ণ গোয়ালিনী একদিন আসিয়াছিল মনে আছে। আর আসিয়াছিলেন মুখুজ্জে গিন্নি। তবে ইহাদের বেশিরভাগই অসুচি হইবার ভয়ে রোগীর ঘরের মধ্যে ঢোকেন নাই। দূরে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিয়া ডিঙাইয়া ডিঙাইয়া উঠান পার হইয়া গিয়াছিলেন। ইহার একটি ন্যায্য কারণ যে না ছিল তাহা নয়। বাড়ির ছেলে দুটি মায়ের শাসন দৃষ্টি শিথিল হয় মনের আনন্দে যেখানে সেখানে ভাত ছড়াইয়াছে, ইট ও থালা বাসন রাখিয়াছে, যাহা খুশি তাহাই করিয়াছে। সেখানে কোনো জাতি জন্ম বিশিষ্ট হিন্দুর ঘরের মেয়ে কি করিয়া নির্বিকার মনে বিচরণ করিতে পারে, ইহাও ভাবিয়া দেখিবার বিষয়। শুধু শুধু লোকের নিন্দা করিয়া লাভ নাই। চুরির কোনো হদিশ মিলিল না। উপরন্তু অনঙ্গ বলিল, ভরমশাই, আমার যা গিয়াছে গিয়াছে, আপনি আর কাউকে বলবেন না চুরির কথা। শত্রু হাসবে, সে বড় খারাপ হবে। উনি শত্রু হাসবার ভয়ে আজ পর্যন্ত গায়ে ফিরলেন না, আর আমি সামান্য টাকার জন্য শত্রু হাসাবো? তিনি এত ক্ষতি সহ্য করতে পারলেন, আর আমি এইটুকু পারবো না ভরমশাই। সুতরাং ব্যাপার মিটিয়া গেল। ভরমশাই কলিকাতায় মেসের ঠিকানায় ২-৩খানা চিঠি দিয়া কোনো উত্তর পাইলেন না। অবশেষে সব কথা খুলিয়া লিখিয়া একখানি রেজিস্ট্রি চিঠি দিলেন। চিঠি ফেরত আসিল, তাহার উপর কৈফিয়তে লেখা, মালিক এ ঠিকানায় নাই। অনঙ্গর হাতে দুগাছা সোনা বাঁধানো শাঁখা ছিল, খুলিয়া তাহাই সে বিক্রয় করিতে দিল। সেই যৎসামান্য পুঁজিতে হলুদের গুঁড়ার ব্যবসা করিয়া কোনো হাটে ১২ আনা, কোনো হাটে বা কিছু বেশি আসিতে লাগিল। অকুল সমুদ্রে সামান্য একটা ভেলা হয়তো, কিন্তু জাহাজ যেখানে মিলিতেছে না সেখানে ভেলার মূল্যই কি কিছু কম? অনঙ্গ এখনো পায়ে বল পায় নাই। কোন ক্রমে রান্নাঘরে বসিয়া দুটি রান্না করে, ছেলে দুটিকে খাওয়াইয়া নিজে খাইয়া রোয়াকের এক প্রান্তে মাদুর পাতিয়া রৌদ্রে শুইয়া থাকে। কোনোদিনও বা একটু ঘুমায়। দুবেলা রান্না হয় না, হাঁড়িতে ওবেলার জন্য ভাত তরকারি থাকে। সন্ধ্যার পরে ছেলে মেয়েরা খায়। একটু চুপ করিয়া শুইয়া দেখে ধীরে ধীরে উঠানের আতা গাছটা লম্বা ছায়া ফেলিতেছে দোরের কাছে। পাঁচিলের গাছে আমরুল শাকের জঙ্গলে একটি প্রজাপতি ঘুরিতেছে। খোকার বাজনার টিনটা কুয়াতলায় গড়াগড়ি যাইতেছে। পাশের জমিতে শচীনের শেওড়াতলি আম গাছটার মগডালের দিকে রোদ উঠিতেছে ক্রমশ। নাইবার চাতালে গত বর্ষায় বন বিছুটির গাছ গজাইয়াছে। অনেকদিন আগে গদাধর কুয়াতলায় বসিয়া স্নানের জন্য শখ করিয়া একটি জলচৌকি গড়াইয়াছিলেন। সেখানে একখানা পায়া ভাঙা অবস্থায়
কাঠ রাখিবার চালা ঘরের সামনে চিত হইয়া পড়িয়া আছে। তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। বড় খোকাকে ডাকিয়া বলিল, হ্যাঁ রে, ও চৌকিখানা ওখানে অমন করে ফেলেছে কে রে? খোকা এদিকে ওদিকে চাহিতে চাহিতে জল চৌকিখানা দেখিতে পাইল, বলিল, আমি জানি নে তো মা, আমি ফেলিনি। যেই ফেলুক, তুই নিয়ে এসে দালানের কোণে রেখে দে, কেউ না ওতে হাত দেয়। তারপর সে আবার দুর্বলভাবে বালিশে ঢলিয়া পড়ে। মনেও বল নাই, হাতে পায়েও জোর নাই যেন। তাহার ভালো লাগে না, একা একা এ বাড়িতে যে থাকিতে পারে না। জীবন যেন তার বোঝা হইয়া পড়িয়াছে। বিশেষ করিয়া এই শীতের সন্ধেবেলা মনের মধ্যে কেমন হু হু করে। সম্পূর্ণ নিঃসঙ্গ, কেহ নাই যে একটি কথা বলিয়া আদর করে, মুখের দিকে চায়। কত কথা মনে পড়ে। এমনি কত শীতের ঠান্ডা রোদ শেওড়াতলি আম গাছটার মগডালে উঠিয়া গিয়াছে আজ 14 বছর ধরিয়া। 14 বছর আগে এমনি এক শীতের মধ্যাহ্নে সে নববধূ রূপে এ গৃহে প্রথম প্রবেশ করে। ওই অতি পরিচিত ঠান্ডা রোদ মাখানো আম গাছটার দিকে চাহিলে কত ভালো দিনের কথা মনে পড়ে। কত আনন্দ ভরা শীতের সন্ধ্যার স্মৃতিতে হৃদয় ব্যথায় টনটন করিয়া ওঠে। চিরকাল কি এমনি কাটিবে? মা মঙ্গলচণ্ডী কি মুখ তুলিয়া চাহিবেন না? ভরমশাই হাটের টাকা লইয়া দরজার কাছে আসিয়া সাড়া দেন, বউ ঠাকরুন আছো? ও বউ ঠাকরুন। হ্যাঁ, আসুন। নেই তো আর যাচ্ছি কোথায়? এগুলো গুনে নিও। অনঙ্গ গুনিয়া বলিল, 13.5 আনা। আজ যে বেশি। হলদির দর চড়ে গিয়েছে বাজারে, সামনের হাটে আরো হবে। আর কিছু বেশি টাকা হাতে আসতো এ সময় তো একটা থোক লাভ করা যেত হলুদ থেকে। আচ্ছা ভরমশাই। অনঙ্গর গলায় সুরের পরিবর্তনে ভরমশাই তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, কি কি হলো? আচ্ছা, একবার আপনি কলকাতায় যাবেন? কলকাতায়? তা তা নয় ভরমশাই, অনেকদিন কোনো খবর পাইনি। আমার মনটা, আপনি একবার বরং। স্বামীর কথা বলিতে গেলেই কোথা হইতে কান্না আসিয়া কেন যে গলার স্বর আটকাইয়া লোকের সামনে লজ্জায় ফেলে এমন ধারা। ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, তা তা গেলেও হয়। তাই কেন যান না আজই? একবার দেখে আসুন। আজ কতদিন হলো কোনো খবর পাইনি। শরীর গতি কেমন আছে, কিরকম কি করছেন, আপনি নিজের চোখে দেখে এলে। ভরমশাই কথাটা ভাবিয়া দেখিলেন, যাইতে অবশ্য এমন কি আপত্তি, তা নয়, তবে পয়সা খরচের ব্যাপার। এই নিতান্ত টানাটানির সংসারে এমনি 5টা টাকা ব্যয় হইয়া যাইবে যাতায়াতে। বউ ঠাকরুন সে টাকা পাইবেনই বা কোথায়? মুখে বলিলেন, আচ্ছা দেখি। তাহলে কোন গাড়িতে যাবেন আপনি? আজকাল তো হয় না, হাটবার আসছে সামনে। হাটবার লেগেই থাকবে, আমি একরকম চালিয়ে নেব এখন। আপনি যান, আমার কাছে 3টে টাকা আছে, তুলে রেখে দিয়েছি, তাই নিয়ে যান। সপ্তাহের শেষে অনঙ্গ আবার জ্বরে পড়িল। তবে এবার জ্বরটা খুব বেশি নয়, সাধারণ ম্যালেরিয়া জ্বর। এ সময় পাড়া গাঁয়ের ঘরে ঘরেই এমন জ্বর লাগিয়ে আছে, তাহাতে ডাক্তারও আসে না, বিশেষ কোনো ঔষধও পড়ে না। তবুও ভরমশাই ডাক্তার ডাকানোর প্রস্তাব করিয়াছিলেন। অনঙ্গ কথাটা উড়াইয়া দিয়া বলিল, হ্যাঁ, আবার ডাক্তার কি হবে, বরং ডাকঘরের কুইনিন 1 প্যাকেট এনে দিন, তাই খেয়েই যাবে এখন। ভারী তো জ্বর। সে জ্বরে 3-4 দিন ভুগিয়া তখনকার মতো গেল বটে, কিন্তু 2 দিন অন্নপথ্য করিতে না করিতে আবার জ্বর দেখা দিল। একেই সে ভালোভাবে সারিয়া উঠিতে পারে নাই প্রথম অসুখের পর। এভাবে বারবার ম্যালেরিয়ায় পড়াতে আরো দুর্বল হইয়া পড়িল। রক্তহীনতার দরুন মুখ হলদে ফ্যাকাশে রঙের হইয়া আসিল। শরীর রোগা, মাথার সামনের চুল উঠিয়া সিঁথির কাছটা কুশ্রী ধরনের চওড়া হয়ে গেল। ভাতে রুচি নাই। একবার পাতের সামনে বসে মাত্র মুখে কিছু ভালো লাগে না।
সংসারে বেজায় টানাটানি চলিতেছিল। শীত পড়ার মুখে হলুদের দর একটু চড়াতে হাটে হাটে আগের চেয়ে আয় কিছু বাড়িল। অনঙ্গ আজকাল ব্যবসা বেশ বোঝে। সে নিজে অসুখ শরীরে শুইয়া শুইয়া একদিন মুখুজ্জে বাড়ি হইতে শুকনো পিপুল কিনিয়া আনাইল এবং সেগুলি হাটে পাঠাইয়া ৫-৬ টাকা লাভ করিল। একদিন সে আবার ভরমশাইকে ধরিল কলিকাতা যাইবার জন্য। ভরমশাই বলিলেন, বেশ, বড় দেরি হয়ে যাচ্ছে যাই যাই করে, কাজ তো আছে, আপনি কালই যান। টাকা সকালে নেবেন না এখন নেবেন? এখন ৫ জায়গায় ঘুরবো নিজের কাজে, কোথায় হারিয়ে যাবে, কাল সকালে বরং। উৎসাহে অনঙ্গ মাদুর ছাড়িয়া ঠেলিয়া উঠিল বিকালে। পরদিন সকালে ভরমশাই টাকা নিতে আসিলে অনঙ্গ তাহার হাতে একটি বেশ ভারী গোছের পোঁটলা দিয়া বলিল, এটা ওকে দেবেন। কাল সারাদিন ধরিয়া গুছাইয়াছে সে। ভরমশাই দেখিলেন তাহার মধ্যে হেন জিনিস নাই যা নাই। গোটা কত কাঁচা পেঁপে, এমনকি একটা মানকচু পর্যন্ত। তাছাড়া গাছের বরবটি, আমসত্ত্ব, পুরানো তেঁতুল, পোস্তদানার বড়ি। ভরমশাই মনে মনে হাসিলেন, মুখে কিছু বলিলেন না। অনঙ্গ আঁচল হইতে খুলিয়া আরো ৩টে টাকা বাহির করিয়া বলিল, ভাড়া বাদে একটা টাকা নিয়ে যান। যাওয়ার সময় হরিময়রার দোকান থেকে নতুন গুড়ের সন্দেশ সের ২ নিয়ে যাবেন। ভরমশাই বিরক্তি না করিয়া টাকা কয়টি পকেটে পুড়িয়া বলিলেন, চিঠি টিঠি কিছু দেবে না? না, চিঠি আর দিতে হবে না, মুখেই বলবেন। একবার অবশ্যই করে যেন আসেন এরই মধ্যে, বলবেন। ভরমশাই দরজার বাইরে ভালো করিয়া পা বাড়ান নাই। এমন সময় অনঙ্গ পিছন হইতে ডাক দিয়া বলিল, শুনুন, বাড়ি আসবার কথা বলবেন, বুঝলেন তো? আচ্ছা বউ ঠাকুরুন, নিশ্চয়ই বলবো, এরই মধ্যে যেন আসেন, বুঝলেন? ভরমশাই ঘাড় হেলাইয়া প্রকাশ করিতে চাহিলেন যে তিনি বেশ ভালোই বুঝিয়াছেন, কোনো ভুল হইবে না তাহার। আর যদি সঙ্গে করে আনতে পারেন, বেশ বউ ঠাকুরুন, সে চেষ্টাও করব। ভরমশাই দ্রুত পদে বাড়ির বাহির হইয়া গেলেন। কলিকাতায় পৌঁছিয়াই ভরমশাই মনিবের পুরনো মেসে গেলেন। সংবাদ লইয়া জানিলেন বহুদিন হইতেই গদাধরবাবু সে স্থান ছাড়িয়া চলিয়া গিয়াছেন। মেসের ম্যানেজার কোনো ঠিকানা বা সন্ধান দিতে পারিল না। তাহা হইলে কি জেলই হইল? তাহাই সম্ভব, কিন্তু সে কথা তো আর যাকে তাকে জিজ্ঞাসা করা যায় না। ভাবিয়া চিন্তিয়া তিনি শচীনের বাসায় গেলেন। শচীনেরও দেখা পাইলেন না। এখন একমাত্র স্থান আছে যেখানে মনিবের সন্ধান হয়তো মিলতেও পারে, সেটি হইল শোভারানীর বাড়ি। কিন্তু সেখানে যাইতে ভরমশাইয়ের কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল। অনেকদিন সেখানে যান নাই, হয়তো তাহারা তাহাকে চিনিতেই পারিবে না, হয়তো বাড়িতে ঢুকিতেই দেবে না। তাছাড়া সেখানে যাইতে প্রবৃত্তিও হয় না তাহার। তবুও যাইতে হইল, গরজ বড় বালাই। দরজায় কড়া নাড়িতেই যে চাকরটি দরজা খুলিয়া মুখ বাড়াইল, ভরমশাই তাহাকে চিনিলেন না। চাকর বলিল, কাকে দরকার? মাইজি আছেন? হ্যাঁ আছেন। একবার দেখা করব, বলো গিয়ে। চাকর কিছুমাত্র না ভাবিয়া বলিল, এখন দেখা টাকা হবে না। ভরমশাই অনুনয় সুরে বলিলেন, বড্ড দরকার, একবার বলো না গিয়ে। কি দরকার? এখন কোনো দরকার টরকার হবে না, ও বেলা এসো। আচ্ছা, গদাধর বাবুর কোনো সন্ধান দিতে পারো? আমি তার দেশের লোক, যশোর জেলার কাঁইপুর গ্রামে বাড়ি, থানা রামনগর। চাকর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, দাঁড়াও, আমি আসছি। দুরু দুরু বক্ষে ভরমশাই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। কি না জানি বলে। চাকরটা নিশ্চয়ই মনিককে চেনে, অন্তত নামও শুনিয়াছে। এবার আবার দরজা খুলিল। চাকর মুখ বাড়াইয়া বলিল, আপনার নাম কি? মাইজি বললেন, জেনে এসো। আমার নাম মাখনলাল ভর, আমি বাবুর সেরেস্তার মুহুরি। বলো গিয়ে, যাও। কিছুক্ষণ পরে চাকর পুনরায় আসিয়া ভরমশাইকে উপরে লইয়া গেল। ভরমশাই উপরে গিয়া আশ্চর্য হইয়া গেলেন।
এ সে মেয়েটি নয়, সেবার যাহার সহিত দেখা করিয়াছিলেন। ইহার বয়স বেশি, গায়ের রঙও তত ফর্সা নয়। মেয়েটি বলিল, আপনি কাকে চান? ভর্মশাই অপরিচিতা স্ত্রীলোকের সম্মুখে কথা বলিতে অভ্যস্ত নন। কেমন একটা আড়ষ্টতা ও অস্বস্তি বোধ করেন এসব ক্ষেত্রে। বিনীতভাবে সসংকোচে বলিলেন, আগে গদাধর বসু, নিবাস যশোর জেলায়। মেয়েটি হাসিয়া বলিল, বুঝেছি, তা এখানে খোঁজ করছেন কেন? এখানে আগে যিনি থাকতেন তিনি এখন নেই। কে? শোভা মিত্তির? আগে হ্যাঁ, ওই নাম। সে এখান থেকে উঠে গিয়েছে। তাকে কি দরকার? তার সঙ্গে আমাদের বাবুর জানাশোনা ছিল, একবার তাই এসেছিলাম। গদাধর বসু? ন্যাশনাল সিনেমা কোম্পানির জি বসু তো? আগে হ্যাঁ, উনিই আমার বাবু। কিন্তু মেয়েটি বলিল, তা আপনি বলছেন গদাধর বাবুর মুহুরীর দেশের, কিন্তু আপনি তার কলকাতার ঠিকানা জানেন না কেন? ভর্মশাই পাকা লোক, ইহার কাছে ঘরের কথা বলিয়া মিছামিছি মনিবকে ছোট করিতে যাইবেনই বা কেন? সুতরাং বলিলেন, আগে তাঁর সেরেস্তায় চাকরি নেই আজ বছরাবধি। তাকে একটু বলতে এসেছিলাম, যদি চাকরিটা আবার হয়। গরিব মানুষ, বাচ্চা বাচ্চা নিয়ে বড় বিপদে পড়েছি, তাই। আপনি টালিগঞ্জে গিয়ে স্টুডিওতে দেখা করুন, ঠিকানা কাগজে লিখে দিচ্ছি। বাড়িতে এখন তার দেখা পাবেন না। ভর্মশাই স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন, আনন্দে হাতে পায়ে যেন বল পাইলেন। বাঁচা গেল, মনিবের তাহা হইলে জেল হয় নাই। সেই ছবি তোলার কাজেই লাগিয়া আছেন, বোধহয় চাকরি লইয়া থাকিবেন। মেয়েটি এক টুকরা কাগজে ঠিকানা লিখিয়া তাহার হাতে দিয়া বলিল, ট্রাম থেকে নেমে বাঁদিকের রাস্তা ধরে খানিকটা গেলেই পাবেন, দেখবেন লেখা আছে ন্যাশনাল ফিল্ম কোম্পানির নাম, গেটের মাথায় আর দেয়ালের গায়ে। রাস্তায় পড়িয়া পথ হাঁটিতে হাঁটিতে কিন্তু ভর্মশায়ের মনে আনন্দের ভাবটা আর রহিল না। মনিব জেলে যান নাই, আবার সেই ছবি তোলার কাজই করিতেছেন, অথচ এই 1 বৎসরের মধ্যে একবারও স্ত্রী পুত্রের খোঁজ খবর করেন নাই। এই কেমন কথা? এ স্থলে আনন্দ করিবার মতো কিছু নাই, বরং ইহার মূলে কি রহিয়াছে তাহা দেখিয়া যাওয়াটা দরকার। ভর্মশায়ের মন বেশ দমিয়া গেল। দমিয়া গেলেও সেই মন লইয়াই অগত্যা পথ চলিতে চলিতে একসময় তিনি ট্রামে উঠিয়া পড়িলেন। ট্রাম যথাসময়ে টালিগঞ্জ ডিপোয়ে আসিয়া পৌঁছিল। অন্যান্য সহযাত্রীরা একে একে নামিয়া যাইতেছে দেখিয়া ভর্মশায়ের হুঁশ হইল তাহাকেও এবার নামিতে হইবে। ভর্মশাই ট্রাম হইতে রাস্তায় নামিয়া আবার হাঁটিতে শুরু করিলেন। মেয়েটির নির্দেশ মতো বাঁদিকের পথ ধরিয়া হাঁটিবার সময় দেখিলেন ভিন্ন ভিন্ন ছোট ছোট দল যেসব কথাবার্তা কহিতে কহিতে চলিয়াছে ওই পথে, তাহাদের মৃদু গুঞ্জনে বেশ বোঝা যাইতেছে যে তাহারা সকলেই এখন ভর্মশায়ের লক্ষ্যপথের পথিক। যে কোনো কাজের জন্যই হোক না কেন, তাহারাও চলিয়াছে ওই স্টুডিওর উদ্দেশ্যেই। কিছু পথ যাইতেই চোখে পড়িল সামনে অনেকখানি জায়গা করগের টিন দিয়া ঘেরা মস্ত বাগান। আর সেই বাগানের কাছে পৌঁছিয়াই তিনি নিশ্চিত বুঝিলেন যে তাহার ঈপ্সিত স্থানে আসিয়া গিয়াছেন। ওই তো বাগানের ফটক। ফটকের 2 দিকে থামের মাথায় অর্ধবৃত্তাকারে লোহার ফ্রেমে সোনালী অক্ষরে জলজল করিতেছে ন্যাশনাল ফিল্ম স্টুডিও। মা কালীকে স্মরণ করিয়া গেটের মধ্যে সবে পা দিয়াছেন, এমন সময় পিছন হইতে কোমরে আঁকশি দিয়া কে যেন টানিয়া ধরিল। ঘাড় ফিরাইয়া দেখিলেন ইয়া গালপাট্টাওয়ালা পশ্চিমা পাহলবানের মতো এক দীর্ঘ বপু দারোয়ানজি হাঁকিয়া বলিতেছে, কাহা যাতা? ভর্মশাই বলিলেন, যাহা আমার বাবু আছেন। দারোয়ানজি হাঁকিল, গেট পাস হ্যায়? হ্যাঁ হ্যাঁ, আমার বাবুর কাছ থেকে এখনই নিয়ে আতা হ্যায়, এনে তোমায় দিয়ে দেবো। তাহলে লাও, লে আকে অন্দর মে ঘুষো। বেশ, এখনই এনে দিচ্ছি, তোমারা কোনো চিন্তা নেই হ্যায়। কথাটা বলিয়া ভর্মশাই অগ্রসর হইবার উপক্রম করিতেই আবার পশ্চাৎ দিক হইতে শব্দের আকর্ষণ, কেউ বাত মানেগা নেই, মত যাও, লটকে আও। অগত্যা ভর্মশাইকে ফিরিতে হইল।
এই বয়সে শেষে কি একজন খোট্টার কাছে অপমানিত হইবেন? ওই দেখা যায় একটা সুপারি গাছ, তার পাশেই মস্ত বড় পুকুর, পুকুরের ওপারে টিনের ছাদ আঁটা মস্ত একটা গুদামের মতো। সেখানে কত লোক চলিতেছে ফিরিতেছে, সকলেই যেন খুব ব্যস্ত। ভরমশাই ভিতরে ঢুকিতে না পাইয়া নিজের নিরুপায় অবস্থার কথা ভাবিতে ভাবিতে নিশ্চিত বুঝিলেন যে ওইখানেই ছবি তোলার কাজ হইতেছে। তারপর দারবানের নিকট আসিয়া সে কি আকুতি! দারবান ভিতরে যাইতে দিবে না, ভরমশাইকেও যাইতেই হইবে। মিনতি যখন কলহে পরিণত হইবার উপক্রম, এমন সময় একজন ভদ্রলোকের সঙ্গে দেখা। ভরমশাইকে দেখিয়া লোকটি বলিল, কাকে চান? ওদিকে কোথায় যাচ্ছেন? আগে আমি গদাধর বসু মহাশয়কে খুঁজছি, নিবাস কাঁইপুর, জেলা। বুঝেছি বুঝেছি, আপনি ওখানে যাবেন না, ওখানে সেট সাজানো হচ্ছে, ওখানে যেতে দেবে না আপনাকে। মিস্টার বোসের আসবার সময় হয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, মোটর এসে এখানে থামবে। আগে আপনার নাম? ভদ্রলোক ব্যস্তভাবে বলিলেন, কোনো দরকার আছে? শান্তশীল রায়কে খুঁজে নেবেন এরপরে। আমার সময় নেই, যাই, আমাকে এখনই সেটে যেতে হবে। ভরমশাই সেখানে বোধহয় 5 মিনিটও দাঁড়ান নাই। এমন সময় একখানা মাঝারি গোছের লাল রঙের মোটর আসিয়া তাহার সামনে লাল কাঁকরের রাস্তার উপর দাঁড়াইল। ভরমশাই তাড়াতাড়ি আগাইয়া গেলেন, কিন্তু দেখিলেন মোটর হইতে নামিল 2টি মেয়ে, হাতে তাদের ছোট ছোট ব্যাগ। তাহারা নামিয়াই দ্রুত পদে পুকুরের পাড়ে চলিয়া গেল। আরো কিছুক্ষণ পরে আর একখানি মোটর আসিয়া দাঁড়াইল। এবার ভরমশায়ের বিস্মিত ও বিস্ফারিত দৃষ্টির সম্মুখে নামিলেন গদাধর ও তাহার সঙ্গে একটি সুবেশা মহিলা। ভরমশাই চিনিলেন, মেয়েটি সেই শোভারানী মিত্র। ড্রাইভারের পাশের আসন হইতে তকমা পরা এক ভৃত্য নামিয়া তাহাদের জন্য গাড়ির দোর খুলিয়া সসম্ভ্রমে একপাশে দাঁড়াইয়াছিল। সে এবার একটা ব্যাগ হাতে তাহাদের অনুসরণ করিল। ভরমশাই আকুল কণ্ঠে ডাকিলেন, বাবু, বাবু! কিন্তু পিছনের ভৃত্যটি একবার তাহার দিকে চাহিয়া দেখিল মাত্র। গদাধর ও মহিলাটি ততক্ষণে দ্রুত পদে পুকুরের পাড়ের রাস্তা ধরিয়াছে। বোধহয় ভরমশাইয়ের ডাক তাহাদের কানেও পৌঁছিল না। ভরমশাই কি করিবেন ভাবিতেছেন, এমন সময় পূর্বের সেই তরুণ বয়স্ক ভদ্রলোকটিকে এদিকে আসিতে দেখিতে পাইলেন। ভরমশাইকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তিনি কাছে আসিয়া বলিলেন, কি এখনো দাঁড়িয়ে আছেন যে? দেখা হয়নি? এই তো গেলেন উনি। ভরমশাই নিরীহ মুখে বলিলেন, আগে দেখা হয়েছে। ওই মেয়েটি কে বাবু? ভদ্রলোক বিস্ময়ের দৃষ্টিতে ভরমশাইয়ের দিকে চাহিয়া বলিলেন, চিনেন না ওকে? উনিই তো শোভারানী, মস্ত বড় ফিল্ম স্টার। ওই মিস্টার বোসের কপাল খুব ভালো, 2খানা ছবি মার খেয়ে যাবার পরে আশ্চর্য মশাই, শোভারানী নিজে এসে যোগ দিয়েছে। চমৎকার ছবি হচ্ছে, ডিস্ট্রিবিউটরেরা খরচের সব টাকা দিয়েছে। শোভারানীর নামের গুণ মশাই। মিস্টার বোস এবার বেশ কিছু হাতে করেছেন। শোভারানীর সঙ্গে মানে খুব মাখামাখি কিনা, একসঙ্গেই তো আছেন দুজনে। আপনি কাজ খুঁজছেন বোধহয়, তা ধরুন না গিয়ে ম্যানেজারকে। আমি মশাই বড় ব্যস্ত, গাড়ি নিয়ে যাচ্ছি একটা জিনিস আনতে, শোভারানীর বাড়িতেই ভুলে ফেলে এসেছেন। নমস্কার। ভরমশাই হতভম্বের মতো দাঁড়াইয়া রহিলেন। শুনছিলেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস দম্পতি, পঞ্চম তথা শেষ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই
একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।